আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গত রাতে দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে। সেই হামলায় পরমাণু সদৃশ বোমার ব্যবহার করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে একেবারে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটলে যেরকম আগুনের কুণ্ডলি ওঠে মাশরুমের মতো, সেই রকম উঠতে দেখা গেছে। এদিকে আমেরিকা এবং ইরানের মধ্যে গত 2-3 দিন ধরে যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছিল, তাতে কিন্তু পরিস্থিতি খুব তেতে উঠেছিল। সেই জায়গা থেকে আবার দুই পক্ষ অনেকটা শীতল অবস্থায় এসেছে এবং আগামীকাল কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা হবে। অবশ্য এর আগে ইরান এই শান্তি আলোচনা বাতিলের হুমকি দিয়েছিল। তারা বলেছিল এইভাবে যদি আমেরিকার পক্ষ থেকে ইরানের উপরে হামলার ঘটনা ঘটতে থাকে এবং লেবাননে যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে ইরান আমেরিকার সাথে এই চলমান শান্তি আলোচনা বাতিল করে দেবে। এদিকে যুদ্ধের মধ্যেই আমেরিকার সাথে যে 40 দিন যুদ্ধ হলো, এর ভেতরেই ইরান এমন এক ড্রোন তৈরি করেছে যা এখন ড্রোন জগতে বিস্ময় বলে বিবেচিত হচ্ছে। কি সেই ড্রোন, তার কত গতি, কত কিলোমিটার রেঞ্জ এবং কি ক্ষমতা, এটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এর পাশাপাশি লেবানন পরিস্থিতি এবং ইরান আমেরিকার মধ্যে শান্তি আলোচনার নতুন প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই লেবানন পরিস্থিতিটা একটু বলি। লেবাননে গত রাতে ইসরায়েলের যুদ্ধবাজ সরকার একেবারে যুদ্ধবিরতি ভেঙে যে চুক্তি হয়েছে লেবানন সরকারের সাথে ইসরায়েলের, সেই চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে। বলা হচ্ছে একটি গ্রাম একেবারে জ্বালিয়ে দিয়েছে। জানি না সেখানে কী রকমের ক্ষয়ক্ষতি হতাহতের ঘটনা ঘটেছে। গত রাতেই আমি একটি ফুটেজ দেখলাম, তাতে দেখা যাচ্ছে যে এমন বিস্ফোরণ ঘটেছে, ইসরায়েলের বিমান হামলার পর এমন বিস্ফোরণ ঘটেছে যে পরমাণু বোমা হামলা চালালে যেভাবে আগুনের কুণ্ডলি আকাশের দিকে মাশরুমের মতো ওঠে, সেরকম উঠল। এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল উত্তর ইসরায়েলের যে সমস্ত বসতি স্থাপনকারী আছে, ইহুদি বসতি স্থাপনকারী, তাদেরকে আগেই ইসরায়েলের পক্ষ থেকে সতর্ক সংকেত দেওয়া হয়েছে যে উত্তর অঞ্চলে ভূমিকম্প অনুভূত হতে পারে। তার মানে আমার কাছে মনে হচ্ছে ছোট সাইজের পরমাণু বোমার ব্যবহার করে থাকতে পারে ইসরায়েল। এখন কি পরিস্থিতি হয়, কি হয়েছে, আরও সময় গেলে হয়তো বোঝা যাবে। মুশকিল হয়েছে, সেখানে তো সাধারণ কোনো মিডিয়া বা সাংবাদিকের যাওয়ার কোনো সুযোগ নেই। আল জাজিরা থেকে শুরু করে এ পর্যন্ত বহু মিডিয়ার সাংবাদিক নিহত হয়েছে ইসরায়েলি সেনাদের হাতে। যাই হোক, দক্ষিণ লেবাননে এই সংঘর্ষ কখন হচ্ছে? তার 2 দিন আগে ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। সেই চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে আমেরিকা। এবং ইরানের সাথে আমেরিকার যে সমঝোতা স্মারক সই হয়েছে, সেই সমঝোতা স্মারকের 1 নম্বর ধারাই বলা হয়েছিল যে লেবানন ফ্রন্ট সহ মধ্যপ্রাচ্যের যত ফ্রন্টে যুদ্ধ হচ্ছে, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। তো আমেরিকা কিন্তু সেই সমঝোতা স্মারক সই করেছে, যেহেতু তারা তা মানতে বাধ্য, কিন্তু তারা তা মানছে না। শুধু তাই না, ইসরায়েলও মানছে না। আর এই ইসরায়েল এবং লেবাননের মধ্যে যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিতে বলা হয়েছে লেবাননে যে সমস্ত ইসরায়েলি সেনা রয়েছে তার অংশবিশেষ লেবাননে থেকে যাবে। তার মানে লেবাননের দখলদারিত্ব থেকে যাবে। এই যদি হয় অবস্থা, তাহলে সেখানে শান্তি চুক্তি করার কি মানে আছে? লেবাননের সার্বভৌমত্ব থাকে কোথায়? দক্ষিণ লেবাননে লেবাননের সামরিক বাহিনীর তৎপরতা নেই, হিজবুল্লাহ থাকতে পারবে না, থাকবে ইসরায়েলি বাহিনী।
এটা কি লেবাননের পক্ষের কোনো চুক্তি হলো? এই জন্য হিজবুল্লাহ বলেছে আমরা এই চুক্তি মানব না। তো যার প্রেক্ষাপটে দুই পক্ষের মধ্যে বড় রকমের সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষের পরিণতি আসলে কোথায় গিয়ে দাঁড়ায়, এর পরিণতি যে কি বলা মুশকিল। তবে হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের মোকাবেলায় আরও বেশি দৃঢ়চেতা হয়ে লড়াই করবে, ইসরায়েলকে কোনো মতেই তারা ছাড় দেবে না। হিজবুল্লাহ ভাবছে যেখানে ছাড় দেওয়া মানেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব কায়েম হওয়া। এই দখলদারিত্ব কায়েম তারা হতে দিতে চায় না। এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে দক্ষিণ লেবাননেই হিজবুল্লাহর তৎপরতা বেশি। তার কারণ হচ্ছে দক্ষিণ লেবানন মানেই ইসরায়েলের উত্তর অংশ। দক্ষিণ লেবাননের সীমান্ত থেকেই তো ইসরায়েলে ঢুকতে হবে। ইসরায়েলে ঢোকার যে সীমান্ত, সেই সীমান্ত হচ্ছে ইসরায়েলের উত্তরাঞ্চল। লেবাননের দক্ষিণ, ইসরায়েলের উত্তর, এই হলো সীমান্ত। তো সেই সীমান্তে যদি ইসরায়েলের ভেতরে তো ইসরায়েলের তৎপরতা থাকবেই, উপরন্তু লেবাননের সীমান্তে যদি ইসরায়েলিদের অবস্থান থাকে, তাহলে লেবাননের স্বাধীনতা সার্বভৌমত্ব যেমন থাকে না, তেমনি লেবাননের এই যে প্রতিরোধকামী সংগঠনটি তাদের কোনো অস্তিত্ব থাকে না। এই জায়গা থেকে যে চুক্তি করেছে লেবাননের সরকার আর ইসরায়েল, সেই চুক্তির ভবিষ্যৎ আসলে ভালো বলে মনে হচ্ছে না। আমি এখানে আপনাদেরকে একটু জাস্ট খেয়াল করিয়ে দিই, লেবাননের প্রেসিডেন্ট কিন্তু খ্রিস্টান সম্প্রদায় থেকে, আর প্রধানমন্ত্রী সুন্নি সম্প্রদায় থেকে। সুন্নি সম্প্রদায়ের প্রধানমন্ত্রী হওয়ার কারণে তারা সৌদি আরব থেকে শুরু করে আরব বিশ্বের যে সমস্ত দেশ হিজবুল্লাহ বিরোধী, তাদের সাথে বেশি সম্পর্ক রাখে। আর বর্তমানে যে প্রেসিডেন্ট জোসেফ আউন, সে ভদ্রলোক একসময় লেবাননের সেনাপ্রধান ছিলেন। এই জোসেফ আউন তিনি হচ্ছেন খ্রিস্টান সম্প্রদায়ের। ফলে হিজবুল্লাহর স্বার্থ দেখা বা কার্যত লেবাননের স্বাধীনতা সার্বভৌমত্ব দেখার মতো মানুষ কেউ নেই। এটা হলো আর একটা বিরাট বড় সমস্যা। যাই হোক, ইরান ওই পাশে যথেষ্ট চাপ দিয়েছে আমেরিকাকে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বা পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এলাকা, এই সমস্ত এলাকায় জাহাজ চলাচল নিয়ে ইরানের যে আপত্তি ছিল, সেই আপত্তির মুখে ইরান বেশ কয়েকটা তেলবাহী বা পণ্যবাহী কার্গো জাহাজের উপর হামলা করেছিল। তাদের বক্তব্য ছিল যে হরমুজ প্রণালী দিয়ে কোন দিক দিয়ে জাহাজ চলবে সেটা আমরা যে রুট দেখিয়ে দিচ্ছি সেই রুট ফলো করবে, এর বাইরে গেলে হবে না। তো কারণ হরমুজ প্রণালীর একদম ফুল কন্ট্রোল থাকবে ইরানের হাতে, ওমান তার সাথে শরিকদার, কিন্তু মূল কন্ট্রোল ইরানের হাতে থাকবে। এইভাবেই আমেরিকার সাথে চুক্তি হয়েছে বলছে। কিন্তু মাঝে মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে সেখানে ইরানের কোনো কন্ট্রোল থাকবে না, যুদ্ধ শুরুর আগে যেরকম ছিল হরমুজ প্রণালী সেরকম থাকবে, ইরান সেখানে কোনো টোল নিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত নিয়ে কিন্তু ইরানের সাথে আমেরিকার একটা বিরাট বড় টানাপোড়েন দ্বন্দ্ব আছে। ইরান যা বলছে আমেরিকা তার বিপরীত কথা বলছে। এইটা নিয়েই কিন্তু ইরান ওই সমস্ত জাহাজের উপর হামলা চালিয়েছে। ওই সমস্ত জাহাজের উপর হামলা চালানোর পর আমেরিকা আবার ইরানের উপর হামলা চালিয়েছে। আমেরিকা হামলা চালালে ইরান আবার মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এবং আমরা তো গতকালকের খবর জানি যে ইরান বেশ বড় সড়ো হামলা চালিয়েছে কুয়েত এবং বাহরাইনে। এবং এই হামলাটা আসলে এত বড় ছিল যে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি, যেটা তাদের পক্ষ থেকে কিন্তু নিন্দা জানানো হয়েছে। নিন্দা জানাতেই পারে, কিন্তু ইরানের কাজ করেছে। এবং ইরান হুমকি দিয়ে রেখেছে যে আমেরিকা এই যে বারবার ইরানের উপর হামলা চালাচ্ছে, এটা কিন্তু যুদ্ধবিরতির লঙ্ঘন, সমঝোতা স্মারক যেটা সই হয়েছে তার লঙ্ঘন। এই লঙ্ঘন যদি অব্যাহত রাখে তাহলে ইরান আমেরিকার সাথে এই শান্তি আলোচনা, শান্তি চুক্তি বাতিল করবে। এটা কিন্তু গতকাল হুমকি দিয়েছিল ইরানের পক্ষ থেকে। এরপরে কাতারের বা পাকিস্তানিদের মধ্যস্থতায় বা চেষ্টায় আবার দুই পক্ষ একদম পাল্টা হামলা বন্ধ করতে রাজি হয়েছে। ইরান এবং আমেরিকা একে অপরের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না। এবং আগামীকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই পক্ষ শান্তি আলোচনায় বলবে। এখানে এরই মধ্যে অনেকগুলো কথা উঠেছে। ইরানের যে সমস্ত অর্থ বিদেশে আটকা ছিল সেগুলো ফেরত দেওয়ার কথা ছিল, এ ব্যাপারে চুক্তিও হয়েছে, কিন্তু এখনও ইরান ফেরত পায়নি।
ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা যেগুলো একদম রদ করার কথা ছিল, স্থগিত করার কথা ছিল, সেগুলো এখনো পুরোপুরি করেনি। এরকম অনেকগুলো শর্ত, যে 14 দফা শর্ত হয়েছে, সেই 14 দফা শর্তের ভিতরে বেশিরভাগই কিন্তু এখনো বাস্তবায়ন করা হয়নি। এইগুলো বাস্তবায়ন করার পরেই কিন্তু ইরান আর আমেরিকার মধ্যে পরমাণু আলোচনা হবে। বিষয়টা খেয়াল রাখতে হবে। এখনই ইরানের সাথে আমেরিকার পরমাণু আলোচনা শুরু হয়ে যাবে না। পরমাণু আলোচনার যে পার্টটা, এইটা তো চূড়ান্ত চুক্তি হবে। এইটা বাদ দিয়ে বাকি যত শর্ত আছে সমস্ত শর্ত আমেরিকা ফুলফিল করবে, তারপরে এই আলোচনায় যাবে। তা যদি না হয় তাহলে কিন্তু এই আলোচনার ভবিষ্যৎ ভালো না, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। বিশেষ করে গতকাল পর্যন্ত ইরান এবং আমেরিকার মধ্যে ব্যাপক টানাপোড়েন উত্তেজনা ছিল। এই টানাপোড়েন উত্তেজনার ভেতরেই গতকাল ইরানের পক্ষ থেকে সামরিক বিষয়ে একটা চমকপ্রদ ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র তিনি জানিয়েছেন যে এই যুদ্ধের সময় ইরান শুধু যুদ্ধই করেনি, এর ভিতরে বড় বড় গবেষণা করেছে এবং নতুন নতুন অস্ত্রও তৈরি করেছে। আশ্চর্যের ব্যাপার না? যখন যুদ্ধ নিয়ে সবাই ব্যস্ত, তখন ইরান নতুন অস্ত্র বের করেছে এবং গবেষণা করেছে সামরিক খাতে। এর একটা ফলাফল হচ্ছে আরাস-2 নামে একটা ড্রোন তৈরি। আরাস-2 হচ্ছে আত্মঘাতী ড্রোন। এরা ঘন্টায় 350 থেকে 480 কিলোমিটার পর্যন্ত দ্রুত গতিতে চলতে পারে। 480 কিলোমিটার পর্যন্ত যদি চলতে পারে তাহলে তার গতি কিন্তু একদম কম না। তো এই ড্রোন মিসাইলের মতো এত দ্রুত চলতে পারে না, কিন্তু গতি একদম খারাপ না। মজার ব্যাপার হচ্ছে মিসাইল তো তার মতো করে চলে, আর এই ড্রোন তো মানুষ চালায় পেছন থেকে রিমোট কন্ট্রোল দিয়ে। ফলে এই ড্রোন তো কন্ট্রোল করে অনেক কিছু করা যায়। আর ড্রোন যে যুদ্ধক্ষেত্রে কত বেশি কার্যকরী তা তো আমরা ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধে দেখলাম, রাশিয়ার যুদ্ধে দেখেছি, অনেক জায়গায় দেখেছি। ড্রোন হচ্ছে গরিবের এয়ারফোর্স। যাই হোক, তো এই আরাস ড্রোন 480 কিলোমিটার সর্বোচ্চ গতিতে যেতে পারে, 2000 কিলোমিটারের বেশি দূর পর্যন্ত যেতে পারে। তার মানে ইরান থেকে ইসরায়েল ইজিলি কাভার করবে এই ড্রোন। আর এই ড্রোন ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে পারে 150 কেজি, তার মানে 3 মণ 30 কেজি। একেবারে সাধারণ ব্যাপার না। 3 মণ 30 কেজি ওজনের একটা কিছু যদি এরকম 300-400 কিলোমিটার গতিতে গিয়ে কোথাও আঘাত হানে, তাহলে তার অবস্থা কি? ব্যাপক বিস্ফোরণ ঘটে। ভালো একটা শক্তিশালী ড্রোন। এটা সম্ভবত ইরানের হাতে তৈরি যত ড্রোনের মতো তার ভিতরে এটা কামিকাজে ড্রোন হিসেবে সবচেয়ে বেশি শক্তিশালী। এই ড্রোন দিয়ে কি করা যায়? সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, এই ড্রোন মেইনলি যে কাজে ব্যবহার করা হবে সেটা হচ্ছে যে শত্রুর বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হবে। যে সমস্ত বিমানের হ্যাঙ্গারে বিমান রাখা হয় সেই হ্যাঙ্গারে হামলা চালাবে। এরপরে সামরিক স্থাপনা, সামরিক ঘাঁটি, তারপরে বিমানবন্দর। তার মানে আমি যা বুঝলাম, আমার কাছে যেটা মনে হচ্ছে, ইসরায়েল এবং আমেরিকার যে বিমান শক্তি যেটা আছে, এই বিমান শক্তিকে মেইনলি ঘায়েল করার জন্য এই আরাস-2 ড্রোন তৈরি করা হয়েছে। তার মানে হচ্ছে যদি নিকট ভবিষ্যতে ইসরায়েলের সাথে আমেরিকার সাথে ইরানের যুদ্ধ শুরু হয় আবার, তাহলে এই আরাস ড্রোনের ব্যাপক ব্যবহার দেখা যাবে, এমন খবর কিন্তু ইরানের সামরিক বাহিনী দিয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল বেসিক্যালি ইরানের এই সামরিক শক্তির ভাষাটাকে তারা আমলে নিচ্ছে, এমনি কূটনীতির কথা কিন্তু তারা সহজে আমলে নিতে চায় না। এই যে যুদ্ধটা গেল, সেই যুদ্ধে যদি ইরান খুব স্ট্রংলি রোল প্লে করতে না পারত, খুব কার্যকরভাবে এবং শক্তভাবে যদি ইসরায়েল এবং আমেরিকাকে মোকাবেলা না করতে পারত, তাহলে এতদিন ইরানই তো দখল করে নিত। অন্য কথা তো পরের কথা। সেই জায়গায় ইরান এই জিনিসটা বুঝেছে আগেই, যার কারণে তারা সামরিক শক্তি এবং আধুনিক, অত্যাধুনিক সামরিক শক্তি অর্জন করেছে। আমরা যুদ্ধের যে প্রেক্ষাপট দেখছি তাতে তো পরিষ্কার যে ইরানের প্রযুক্তির কাছে আমেরিকা, ইসরায়েলের হাই টেকনোলজি মার খেয়ে গেছে। তো সেক্ষেত্রে ইরান যখন গতকালকে এই ঘোষণা দিয়েছে এবং হয়তো ব্যাক চ্যানেলে আরও কিছু ঘোষণা দিয়েছে, যার কারণে আমেরিকা নতুন করে একেবারেই চুপ হয়ে গেছে এবং তারা বলেছে যে ইরানের সাথে তাদের আর আপাতত কোনো সংঘর্ষ হবে না। তারা বরং মঙ্গলবার কাতার রাজধানী দোহায় আলোচনায় বসবে। দেখা যাক এই শান্তি আলোচনা থেকে নতুন কি ভালো খবর আসে এবং কত দূর তারা শান্তির পথে এগোতে পারে। আমরা তা দেখার অপেক্ষায় থাকলাম। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন করি, সামরিক শক্তির দিক দিয়ে ইরান
কতটা চাপে ফেলতে পেরেছে আমেরিকাকে? আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের কাছে কি মনে হয় যে আমেরিকা কূটনৈতিকভাবে পরাজিত হয়ে এই আলোচনায় আসছে, নাকি সামরিক শক্তির কাছে পর্যুদস্ত হয়ে তারা আলোচনায় বসতে বাধ্য হচ্ছে? আপনাদের কাছে কি মনে হয়? বাংলাদেশে কি সত্যিই হামাসের নেটওয়ার্ক গড়ে উঠছে, নাকি এটি শুধুই ইসরায়েলের নিরাপত্তা মূল্যায়ন? সম্প্রতি ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার এমন একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ এবং পাকিস্তানে হামাস সংশ্লিষ্ট কার্যক্রম বাড়ছে। তার এই বক্তব্য কতটা গ্রহণযোগ্য, কতটা যুক্তিযুক্ত এবং কতটা তথ্য নির্ভর? যদি তথ্য নির্ভর এবং যুক্তিযুক্ত না হয়, তাহলে বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে কি কোনো প্রতিবাদ জানানো উচিত, বা বাংলাদেশ আসলে কি করবে এ ব্যাপারে? বাংলাদেশের বক্তব্য বা অবস্থান কি হওয়া উচিত? ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্য ঘিরে এরই মধ্যে বাংলাদেশে কিন্তু নানা রকমের আলোচনা শুরু হয়েছে এবং সম্ভবত ইসরায়েলের রাষ্ট্রদূতের এই মন্তব্যে বাতাস দিচ্ছে ভারত। ভারতের এখানে কোনো লাভ ক্ষতির প্রশ্ন আছে কিনা, এর সাথে আঞ্চলিক ভূ রাজনীতির কোনো হিসাব নিকাশ জড়িত কিনা, সেও এক বড় প্রশ্ন। দর্শক, এই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। দর্শক, আমি শুরুতেই যেমনটি বলেছি, বাংলাদেশে হামাসের অস্তিত্ব আছে কিনা, বাংলাদেশে হামাসের নেটওয়ার্ক গড়ে উঠছে কিনা, এবং পাকিস্তান আর বাংলাদেশের সাথে তুলনা করে একসাথে সম্পর্ক যুক্ত করে ইসরায়েলের রাষ্ট্রদূত, ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আসলে কতটা তথ্য নির্ভর, নাকি শুধুই বাংলাদেশকে কূটনৈতিক চাপে ফেলা বা ভূ রাজনীতির ঘূর্ণাবর্তে ফেলে বিশেষ কোনো ফায়দা লোটার চেষ্টা করা? এই বিষয়ে বিস্তারিত আলোচনার আগে আজকে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ শিরোনাম আমি আপনাদেরকে জানিয়ে দিই। গুরুত্বপূর্ণ কিছু ফোকাস নিউজ আমি আপনাদের সামনে তুলে ধরি, তারপরে এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই জানেন, আমেরিকা এবং ইরানের মধ্যে গত 2-3 দিন ধরে বেশ ছোটোখাটো সংঘর্ষ, পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটছে। গত রাতে আমেরিকা ইরানের উপর যে হামলা চালিয়েছে, তার জবাবে কিন্তু ইরান কুয়েত আর বাহরাইনে বেশ কঠোর হামলা চালিয়েছে। তাতে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। এপাশে ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন যে ইরান যদি এই রকমের হামলা অব্যাহত রাখে, তাহলে ইরানকে বিশ্বের মানচিত্র থেকে একদম সম্পূর্ণ মুছে ফেলা হবে। আর ইরান জবাবে বলেছে, আমেরিকা যদি এই রকমের হামলা আর একটিও করে, তাহলে আলোচনা বন্ধ করে দেওয়া হবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি তিনি বলেছেন যে যারা ইরানের শিশু হত্যা করেছে, যারা ইরানে যুদ্ধ অপরাধ করেছে, তাদের বিচার করতে হবে এবং এই বিচার প্রক্রিয়া দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে শুরু করার জন্য তিনি ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতার এই আহ্বান শুধুই কিন্তু আহ্বান না, এটি ইরানি জাতি এবং ইরানের সরকারের জন্য এক ধরনের নির্দেশনা বটে। আমিও অনেকদিন থেকেই ধারণা করছিলাম ইরান নিশ্চয়ই দেশের ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে মামলা করবে। আজকে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে সেই বক্তব্যটাই এলো। এদিকে ইসরায়েল এবং লেবানন দুই পক্ষের ভেতরে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও হিজবুল্লাহ যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর ভেতরে কিন্তু সংঘর্ষ অব্যাহত আছে। গত রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলানি ব্রিগেডের প্লাটুন কমান্ডার ক্যাপ্টেন হাজুত, এই লোক তার কিছু সেনা নিয়ে দক্ষিণ লেবাননের একটি গ্রামে অভিযান চালায় এবং একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সেখানে একজন হিজবুল্লাহ যোদ্ধার সাথে তাদের সংঘর্ষ হয় এবং ওই ক্যাপ্টেন হাজুত মারা যায়। অর্থাৎ ইসরায়েলের একজন সেনা কর্মকর্তা গত রাতে মারা গেছে হিজবুল্লাহর হাতে, এবং ওই সংঘর্ষে আর একজন ইসরায়েলি সেনা আহত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মানে লেবাননের সাথে ইসরায়েলের সরকারি পর্যায়ে চুক্তি হলেও হিজবুল্লাহ এই চুক্তি প্রত্যাখ্যান করেছে এবং হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সেনাবাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে।
তার মানে এই চুক্তি আসলে কার্যকর হলো না। ইরান এই প্রেক্ষাপটে দাবি করেছে লেবানন থেকে কবে কখন ইসরায়েলি সেনা প্রত্যাহার করবে তার সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করতে হবে, এবং এই দায়িত্ব আমেরিকার। কারণ আমেরিকার সাথে ইরানের চুক্তি হয়েছে যে লেবানন ফ্রন্টে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ হবে। সেই যুদ্ধ বন্ধ করার দায়িত্ব আমেরিকার, সেখান থেকে সেনা প্রত্যাহার করার দায়িত্ব আমেরিকার। যদি তাই না হয় তাহলে কিন্তু এই আমেরিকার সাথে ইরানের যে যুদ্ধবিরতি চুক্তি এবং যে সমঝোতা হয়েছে এগুলো কিন্তু সব ভেঙে যাওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। সুপ্রিয় দর্শক, এই ছিল মোটামুটি হাইলাইট খবর। আমি এখন চলে যাচ্ছি বাংলাদেশে হামাস আছে কিনা এবং ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত যে বক্তব্য দিয়েছেন তার ভিত্তি আসলে কতটা শক্ত, কতটা প্রমাণিত, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হামাসের জন্ম হয়েছে পিএলও, ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন যে পিএলও সংগঠনটা ছিল সেই পিএলওর ব্যর্থতার উপরে দাঁড়িয়ে, অর্থাৎ পিএলও যেখানে ব্যর্থ সেখান থেকে হামাসের জন্ম। মূল টার্গেট ছিল কি? যেখানে পিএলও যুগের পর যুগ ইসরায়েলের পেছনে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের পেছনে ঘুরেছে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম এবং তার প্রেসিডেন্ট হবেন ইয়াসির আরাফাত। এই আশায়, এই ভরসায় দীর্ঘদিন ঘুরেছে। এরপরে যখন প্রতিটা পদে পদে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে এবং স্বাধীন ফিলিস্তিন নামক কোনো রাষ্ট্রের জন্ম হয়নি, তখন 1980 ও 90-এর মাঝামাঝি সময়ের দিকে হামাসের জন্ম হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন শেখ ইয়াসিন এবং এই সংগঠনটি গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় লক্ষ্য যেটি ছিল সেটি হচ্ছে যে ফিলিস্তিনি ভূখণ্ডকে সম্পূর্ণভাবে ইসরায়েলি কবল থেকে মুক্ত করা এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা। কখনো কখনো ফিলিস্তিনের এই সংগঠনটির কোনো কোনো নেতা দেশের বাইরে থেকে, যেমন সিরিয়া বা তুরস্ক বা কাতার, বিভিন্ন জায়গায় থেকে কর্মকাণ্ড পরিচালনা করেছে। কিন্তু এই যে দেশের বাইরে থেকে কর্মকাণ্ড পরিচালনা করা, এটা মূলত তাদের জীবন বাঁচানোর জন্য, নিরাপত্তার জন্য এই কাজ করেছেন। এছাড়া যত যা কিছু হামাস সবকিছু ওই গাজা কেন্দ্রিক কাজই করেছেন। সেখানে টানেল গড়ে তোলা, সেখানেই জীবনযাপন করা, সেখানেই ভালো, সেখানেই মন্দ, সেখানেই জীবন, সেখানেই মৃত্যু, সবকিছু সেখানেই। এবং এই সংগঠনটি গাজায় কতটা শক্তিশালী অবস্থান তৈরি করেছিল তা আমরা সাম্প্রতিক বছরগুলোতে দেখেছি। বিশেষ করে 2023 সালের 7ই অক্টোবর যখন এই সংগঠনটি ইসরায়েলের ভেতরে অভিযান চালায়, তখন থেকে আমরা দেখতে পেয়েছি তাদের পাতাল নেটওয়ার্ক, সুড়ঙ্গ নেটওয়ার্ক, তাদের সামরিক শক্তি এবং তাদের গোয়েন্দা কার্যক্রম এবং ইসরায়েলকে মোকাবেলার বা ইসরায়েলের ভেতরে ঢুকে বড় ধরনের সামরিক অভিযান চালানোর মতো সক্ষমতা তারা দেখিয়েছে, আমরা সেটা দেখেছি। এই জায়গা থেকে একদম পরিষ্কার হয় গাজা এবং ফিলিস্তিনি ভূখণ্ড কেন্দ্রিক তাদের সমস্ত কার্যক্রম বড় জোর, তাদের কার্যক্রম আরো স্মুথলি চালানোর জন্য হয়তো কোনো কোনো নেতা সিরিয়াতে বা লেবাননে বা কাতারে থেকেছেন, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু তাদের যে কোনো রকমের অবস্থান বাংলাদেশে থাকতে পারে, এটা একদম আশ্চর্য ধরনের একটা অদ্ভুত ভিত্তিহীন কথাবার্তা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসে ভারতের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার এই অভিযোগ করছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের কার্যক্রম বিস্তার লাভ করছে। একেবারে অ্যাবসার্ড কথাবার্তা। পাকিস্তান ফিলিস্তিনের ব্যাপারে যে রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করে, বাংলাদেশও অনেকটা সেই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করে, এই অর্থে যে বাংলাদেশ আজ পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি, ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক করে না, কূটনৈতিক সম্পর্ক তো নেই, এমনকি পাসপোর্টে ইসরায়েল নামক দেশটি সফর করা একদম কমপ্লিটলি নিষিদ্ধ। পাকিস্তানেরও তাই। এটা কেন করে? এটা করে বিশ্বের আরো বহু মুসলিম দেশ থেকে শুরু করে অনেক অমুসলিম দেশ, যারা ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে সমস্ত আচরণ, সেই আচরণগুলোকে পছন্দ করে না, অনেক ক্ষেত্রে অনেকে বর্বর হিসেবে গণ্য করে। এবং অনেকেই বিশ্বের বহু দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চায়। জাতিসংঘে বহুবার ভোটাভুটি হয়েছে, যতবার ভোটাভুটি হয়েছে ততবার প্রায় ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষেই ভোট দিয়েছে মানুষ। বাংলাদেশও সেই একই রকমের অবস্থান গ্রহণ করে।
এবং বাংলাদেশে যে ফিলিস্তিনের দূতাবাস আছে, সেখানে আন্তর্জাতিক পর্যায়ে যে সরকার স্বীকৃত মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতা বা পিএলও নেতৃত্বাধীন যে সমস্ত সরকার বিভিন্ন সময় ছিল, তারাই রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে থেকেছে, বাংলাদেশে থাকে এবং বাংলাদেশে তাদের তৎপরতা কার্যক্রম চলে। বেশ একটা বড় দূতাবাস আছে, বাট তাদের কার্যক্রম কতটুকু আমি তা কিছু জানিও না ঠিক মতো। তাদের কার্যক্রম একেবারেই সীমিত। সেখানে হামাসের কার্যক্রম বাংলাদেশে আসবে কিভাবে? এটা একটা অসম্ভব রকমের কথাবার্তা, ভিত্তিহীন অভিযোগ। এই অভিযোগ কেন করছে ইসরায়েল? তাহলে একদম সর্বপ্রথম খেয়াল করুন, এই অভিযোগটা কিন্তু করা হচ্ছে ভারতের বুকে বসে। কখন? যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন, সেই রকম একটা সময়ে এই কথা বলা হচ্ছে। কখন বলা হচ্ছে? পাকিস্তান এবং বাংলাদেশকে জড়িয়ে একই রকমের কথা বলা হচ্ছে। কখন? যখন পাকিস্তান ইরান এবং আমেরিকার মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধ বিরতি এবং একটা কূটনৈতিক সমঝোতার দিকে দুই পক্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন। কারণ কি? আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে কালার্ড করে দেয়া, অবিশ্বস্ত করে দেয়া, কূটনৈতিকভাবে বিশ্বাসযোগ্য নয় পাকিস্তান নামক দেশটি, এই কথা প্রমাণের চেষ্টা। এবং এই কথার সাথে ভারত আর ইসরায়েল দুইজনেরই একই রকমের দৃষ্টিভঙ্গি, একই রকমের অবস্থান আছে, একদম পরিষ্কার। কারণ ভারত চায় না যে পাকিস্তান এইরকম একটা বড় যুদ্ধ থামিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বস্ত একটি দেশে পরিণত হোক, কূটনৈতিকভাবে লাভবান হোক, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের গ্রহণযোগ্যতা বেড়ে যাক, এটা ভারত চায় না। একইভাবে ইসরায়েলও চায় না পাকিস্তান এই রকমের আদৌ শক্তিশালী একটি রাষ্ট্র হোক, কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য একটি রাষ্ট্র হোক, আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের আসনে বসুক। তার মানে পাকিস্তান এবং বাংলাদেশকে অনেকটা একই আসনে ফেলে তাদেরকে একইভাবে মূল্যায়ন করার চেষ্টা করা হয়েছে ইসরায়েলের এই রাষ্ট্রদূতের বক্তব্যে, এবং এটি বাংলাদেশকে নিতান্তই আন্তর্জাতিক অঙ্গনে খাটো ছোট করার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে পশ্চিমা জগতে এবং কোনো কোনো আরব রাষ্ট্রের কাছে। এনডিটিভির সাথে সাক্ষাৎকারে অনেক অনেক কথা বলেছেন ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজাদ। তিনি 2024 সালের আগস্ট মাসে ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। এর আগে 1984 থেকে 88 সাল পর্যন্ত তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর প্যারাট্রুপার হিসেবে কাজ করেছেন। তার মানে কিন্তু তিনি একেবারে যে পেশাদার কূটনীতিবিদ তা কিন্তু না, তার জীবনে সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। ইসরায়েলের রাষ্ট্রদূতের এই বক্তব্যের বিপরীতে বাংলাদেশ এবং পাকিস্তানের বক্তব্য বা তাদের অবস্থান কি, তাদের মনোভাব কি? বাংলাদেশ এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই সাক্ষাৎকারের বিরুদ্ধে কোনো বিবৃতি দেয়নি, কোনো বক্তব্য দেয়নি। একথা বাস্তব সত্য যে ইসরায়েলের রাষ্ট্রদূত যা বলেছেন তা কিন্তু প্রমাণিত সত্য নয়, আন্তর্জাতিকভাবে তো নয়ই। অতএব হয়তো বাংলাদেশ বা পাকিস্তান এই বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রশ্ন নেই বলেই ভাবছে, অর্থাৎ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই মনে করছে, এমন হতে পারে। তবে এটাও ঠিক, যেহেতু ইসরায়েলের রাষ্ট্রদূত ভারতে বসে এরকম একটা বক্তব্য দিচ্ছেন, তার মানে এর কিন্তু কূটনৈতিক গুরুত্ব আছে। সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এই ব্যাপারে জবাব দেওয়া উচিত, এই ব্যাপারে একটা পরিষ্কার বক্তব্য বিবৃতি দেওয়া উচিত এবং এর প্রতিবাদ করা উচিত। আমি ব্যক্তিগতভাবে জানি, আমি দীর্ঘ 32 বছর সাংবাদিকতা করছি, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সাংবাদিকতা করেছি, পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিওতে সাংবাদিকতা করেছি, সব অঙ্গনে সব মিডিয়াতে কাজ করেছি। সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক মহল সম্পর্কেও কম বেশি আমার ধারণা রয়েছে, আমাকে ধারণা রাখতে হয়। আমার জানা মতে বাংলাদেশে ইসলামী সংগঠন আছে, তারা বিভিন্ন রকমের তাদের মতো করে কর্মতৎপরতা চালায়, পরিচালনা করে, কিন্তু হামাস নামক বা এই ধরনের কোনো সংগঠন বাংলাদেশে আছে এটা কখনো শুনিনি, দেখিনি, জানি না, এবং কোনো রকমের কোনো আলোচনাও নেই এবং থাকার তো কোনো প্রয়োজনও নেই বেসিক্যালি। কারণ হামাসের যে কার্যক্রম এটা নিতান্তই ফিলিস্তিন কেন্দ্রিক, এখানে বাংলাদেশে তার কাজটা কি, এটা কোনো কারণই তো নেই। সেক্ষেত্রে এই বক্তব্য নিতান্তই ভিত্তিহীন, এর একটা শক্ত প্রতিবাদ হওয়া উচিত বলে আমি মনে করি। বাংলাদেশ ইসলামী সংগঠনগুলো যারা কাজ করে তাদেরকে এরকম কোনো ব্র্যান্ডেড করা হচ্ছে কিনা সেটাও ভাববার বিষয়, সেটাও তারা ভেবে দেখতে পারে। পাশাপাশি আমি বলবো যে এই রকমের অযাচিত বক্তব্য দেওয়া থেকে ইসরায়েল এবং ভারত তাদের সবারই বিরত থাকা উচিত। ভারতের বুকে বসে ইসরায়েলকে একেবারে এইরকম সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এবং সেখানে ইসরায়েলের রাষ্ট্রদূতের মুখ থেকে সাক্ষাৎকারের নামে বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলানোর চেষ্টা করা হচ্ছে, এগুলো আসলে গ্রহণযোগ্য না, এগুলো খুবই দুঃখজনক।
এবং ভারতকে বুঝতেই হবে যে বাংলাদেশ তার প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশকে অনেক কৌশলে যদি তারা দমিয়ে রাখতে চায় তাহলে তারা ভুল করবে। বারবার যুগে যুগে এই ধরনের ভুলই করেছে, এখনো তারা করছে, কিন্তু এই ভুল থেকে তাদের বেরিয়ে আসা উচিত। তা না হলে তাদের ক্ষতি কিন্তু যথেষ্টই হবে। কারণ প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব করে আপনি প্রতিবেশীকে মানসিক নির্যাতনে রাখবেন।